বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম। সরকারি বাংলা কলেজে আয়োজিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে লাইভ ক্লাসে আছি আমি মাহফুজা মঈন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ। আশা করছি আমার স্নেহের ছেলেমেয়েরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো, নিশ্চয়ই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছ রুটিন থেকে যে আমি তোমাদেরকে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স কোর্সটির উপর ক্লাস নিতে যাচ্ছি ইনশাল্লাহ। তো নিশ্চয়ই অবাক হয়েছ, কারণ আমি তোমাদের এর আগে বেশ কয়েকটি অনলাইনে ক্লাস নিয়েছি। অ্যাকচুয়ালি তোমাদের সাথে সবচেয়ে বেশি অনলাইন ক্লাস কন্ডাক্ট করা হয়েছে আমার। তো তোমাদের প্রতিটি ক্লাসে কিন্তু আমি নিয়েছি ইন্টারন্যাশনাল পলিটিক্স থিওরি অ্যান্ড প্র্যাকটিস কোর্সটির ওপর। তো আজকে হঠাৎ প্রিন্সিপালস অফ ইকোনমিক্স কোর্সটি নিয়ে কেন এসেছি তার একটি ব্যাখ্যা আছে। যে তোমরা নিশ্চয়ই জানো যে আমরা প্রতিটি কোর্স দুজন শিক্ষক মিলে পড়াই এবং ডিপার্টমেন্ট থেকে আমাদের টপিক ভাগ করে দেওয়া থাকে, বরাদ্দ করে দেওয়া থাকে যে কে কোন টপিকের উপর ক্লাস নেবেন। তো ইন্টারন্যাশনাল পলিটিক্স থিওরি অ্যান্ড প্র্যাকটিস কোর্সটি আমাকে যে টপিকগুলো বরাদ্দ করা হয়েছিল আমি কিন্তু সেই প্রতিটি টপিক তোমাদের ক্লাস নিয়েছি। যেহেতু অনলাইনে ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমাদের সিলেবাস কমপ্লিট করাটি একটি বড় চ্যালেঞ্জ। তো এদিকে তোমাদের দেখা যাচ্ছে যে ওই ইন্টারন্যাশনাল পলিটিক্স কোর্সটির বাকি পার্ট যে অংশগুলো আছে সেটির জন্য জনাব কানিস তামান্না আরজুমান ক্লাস নেবেন, উনি তার পার্ট। তো ম্যাডাম নিশ্চয়ই ক্লাস শুরু করেছেন এবং তোমরা ক্লাস করছো। যেহেতু আমার ওই পাশের কোর্সের সিলেবাসটি কমপ্লিট হয়েছে আর এদিকে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স কোর্সটি জনাব ফারজানা ম্যাডাম একা পড়াচ্ছেন, সিলেবাসের ব্যাপকতা এবং বেশ কিছুটা জটিলও আছে। তো সব দিক বিবেচনায় এই কোর্সটি আমাদের তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ। সো আমি এই কোর্সটির বিভাগীয় প্রধানের নির্দেশক্রমে তোমাদের এই কোর্সটির আরেকটি অংশ থেকে পড়ানো শুরু করছি। জনাব ফারজানা ম্যাডাম ইতিমধ্যেই তোমাদের মাইক্রো ইকোনমিক্স পার্ট থেকে বেশ কিছু ক্লাস নিয়েছেন। আমি আজকে থেকে তোমাদের জন্য ম্যাক্রো ইকোনমিক্স পার্ট থেকে ক্লাস শুরু করছি। তো আশা করছি ইনশাল্লাহ আমাদের এই কোর্সের সিলেবাসও আমরা রাইট টাইমে কমপ্লিট করে ফেলবো এবং আমাদের রেজাল্ট ইনশাল্লাহ খুব ভালো হবে। তো চলো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের একাডেমিক ক্লাসে চলে যাই। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স কোর্সটি ক্লাস শুরু করছি আমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে তো তোমরা চেনোই, আর আমরা আজকে যে কোর্সটি আমরা ইনশাল্লাহ পড়বো প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, যার কোর্স কোড হচ্ছে PS 207। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে এই কোর্সটির যে টপিকের উপর আলোচনা করব সেটি হচ্ছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। এটি মানে ইকোনমিক্সের একটি ভাইটাল টপিক তো বটেই, এবং তোমরা যারা পড়াশোনা করছো তাদের পরীক্ষায় আসার জন্যে এই অধ্যায় থেকে প্রশ্ন প্রতি বছরই আসে, মানে একাধিক প্রশ্ন আসতে পারে এবং আসেই ইনশাল্লাহ। কাজে এটি তোমরা আশা করছি খুব মনোযোগ দিয়ে শুনবে এবং ক্লাসটি করবে। তাছাড়া কিছু ক্রিটিক্যাল টার্ম আছে, আমি চেষ্টা করব সহজভাবে জটিলতাটা ছাড়িয়ে দিতে। আর যেটি আছে সেটি হচ্ছে এমনিতেই এই বিষয়টি আমাদের সবারই জানা থাকা উচিত, কারণ এই জাতীয় আয়ের গুরুত্ব, জাতীয় একটি দেশ কতটা ইনকাম করছে, কি পরিমাণ একটি দেশের ইকোনমিক্যাল কন্ডিশনটা কিরকম, হ্যাঁ, সব কিছু কিন্তু জাতীয় আয়ের মাধ্যমেই জানা যায়। আর আমরা কিন্তু হর হামেশাই এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করি, বলি না যে আমাদের ন্যাশনাল ইনকাম বেড়ে গেছে বা কমে গেছে, জিডিপির হার কত, প্রবৃদ্ধি কত, অনেক কিছু নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলি। যে IMF বলছে যে এই প্যান্ডামিকের সময় নাকি বাংলাদেশের জিডিপির হার বেড়েছে, এরকম অনেক ধরনের কথা আমরা পেপারে পড়ছি, তাই না? অনেক কিছু জানতে পারছি যে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ। তো এই জিনিসগুলো কিভাবে ক্যালকুলেট করছে বা কিভাবে আমরা জানতে পারছি, এই বিষয়গুলোই হচ্ছে আমরা জাতীয় আয়ের মাধ্যমে জানতে পারবো, ডিটেলস জানতে পারবো ইনশাল্লাহ। তো আজকে এই প্রসঙ্গে পড়তে গিয়ে আমরা যে বিষয়গুলো জানবো সেটি হচ্ছে জাতীয় আয় কাকে বলে, এটি তো অবশ্যই জানবো। সেই সাথে জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো জানতে হবে, যে কিভাবে আমরা এটিকে মেজার করব। তারপরে যেটি আসছে সেটি হচ্ছে এই জাতীয় আয় সম্পর্কে পড়তে গেলে আমাদের কিছু মৌলিক বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। হ্যাঁ, যেহেতু এটি ইকোনমিক্সের সাবজেক্ট,
অনেক ম্যাথমেটিক্যাল পার্টে আমাদের যেতে হবে। তো কিছু কিছু কি টার্মস না জানলে আমরা কিন্তু পুরোটা মেজারমেন্ট যেটা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে সেটি আমরা ভালোভাবে বুঝতে পারবো না বা করতে পারবো না। কাজেই আমরা সেক্ষেত্রে আমরা মোট জাতীয় উৎপাদন বা জিএনপি, মোট দেশজ উৎপাদন, জিডিপি, নিট জাতীয় উৎপাদন, এনএনপি, দেশীয় উৎপাদন, ব্যক্তিগত আয়, ব্যবহারযোগ্য আয়, হস্তান্তর পাওনা, এই বিষয়গুলো সম্পর্কে আজকে ইনশাল্লাহ ধারণা নেব। তো চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের ইয়েতে চলে যাই যে আমরা জানবো আজকে ন্যাশনাল ইনকাম কাকে বলে। তো জাতীয় আয় কাকে বলে? তো প্রথমে যেটি আসে সেটি হচ্ছে কাকে বলে, একটু বইয়ের ভাষায় একটু মানে লিখতে পারো যেমন, এমন ভাষা একটু জানি প্রথমে। হ্যাঁ, যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো সাধারণত 1 বছরে উৎপাদনের উপাদানগুলোকে উৎপাদন কাজে ব্যবহার করে বা ব্যবহৃত হয়ে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। এটি তো বইয়ের ভাষায় বলেছি না, কিন্তু এবার একটু আমার ভাষায় বলি, সহজ করে বলি যাতে আমার ছেলেমেয়েরা বুঝতে পারে। হ্যাঁ, প্রথমেই হচ্ছে যে জাতীয় আয় একটি দেশের সমগ্র মানুষের আয়ের সমষ্টি। হ্যাঁ, এবং কোনো দেশের জনগণের বিভিন্ন প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ড থাকে, তাই না? তা তো কীরকম কর্ম, যেমন ধরো জনগণ কৃষিকাজের মাধ্যমে ফল ফসল উৎপাদন করে, কলকারখানায় কাজের মাধ্যমে শিল্পজাত দ্রব্য উৎপাদন করে, তারপরে খনিজ সম্পদ, জলজ সম্পদ, তারপরে মৎস্য সম্পদ আহরণ করে একটি দেশ থেকে। তো তারপরে উৎপাদনের যে সবগুলো উপাদানকে কাজে লাগিয়ে কি করে, যে এই একইভাবে বস্তুগত নানান রকম দ্রব্যাদি প্রাপ্ত হয়, উৎপাদন করে। তাই না? তো আবার আরেকটি আছে, দেখো তোমার শিক্ষকের শিক্ষাদান, হ্যাঁ, ডাক্তারের সেবা, নার্সের সেবা, তারপর শ্রমিক কর্মচারীদের কাজের ফলে কি হয়, প্রতি বছর কিন্তু অবস্তুগত কিছু সামগ্রীও, সেবা সামগ্রীও প্রাপ্ত হয়, তাই না? তো এসব কাজের ফলে প্রতি বছর যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা কার্যের প্রবাহ সৃষ্টি হয় তাদের আর্থিক মূল্যের সমষ্টিকেই কি বলে, জাতীয় আয় বলে। আর আগেই বলেছে যে জাতীয় আয়ের মধ্যে বস্তুগত এবং অবস্তুগত 2 ধরনের সামগ্রী অন্তর্ভুক্ত থাকে। আমি কিন্তু সংজ্ঞায় আছে, তোমরা দেখছো এবং ভালো করে শুনে নাও যে এই বস্তুগত দ্রব্য সামগ্রী কোনগুলো, যেগুলো দেখা যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে, তাই না? তো তাহলে কি হচ্ছে, এই যে বললাম যে কৃষিজাত দ্রব্য, তারপর শিল্পজাত দ্রব্য, মৎস্য সম্পদ, যেগুলো আরোহণ করে এগুলো মানে বস্তুগত। হ্যাঁ, আবার অবস্তুগত দ্রব্য সামগ্রী হলো যেগুলো ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এসব যেমন ধরো ডাক্তার, নার্স, শিক্ষক, এদের সেবা। তো তাহলে এই জিনিস, এইগুলো সব মিলে বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী এবং সেবা কর্ম 1 বছরে, যেটা বললাম নির্দিষ্ট সময়ে যে পরিমাণ হলো উৎপাদন, তার যে আর্থিক মূল্য, একটা আর্থিক মূল্য আছে না, সেই আর্থিক মূল্যের সমষ্টি হচ্ছে জাতীয় আয়। এখন আমরা চলো একটু দেখি যে অর্থনীতিবিদেরা এ প্রসঙ্গে জাতীয় আয় সম্পর্কে কি সংজ্ঞা দিচ্ছেন, কারণ আমাদের লিখতে গেলে তো বলতে হবে, আবার জানতে এমনিতেও হবে। তো অধ্যাপক মার্শাল কি বলছেন, যে কোনো দেশের শ্রম এবং মূলধন তার প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে প্রতি বছর মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদন করে তাকে জাতীয় আয় বলে। হ্যাঁ, তারপরে অধ্যাপক স্যামুয়েলসন কি বলছেন একটু দেখি। উনি বলছেন যে একটি দেশে উৎপাদিত বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী ও সেবা কার্যের বার্ষিক প্রবাহের সর্বমোট আর্থিক মূল্যই হলো জাতীয় আয়। অধ্যাপক পিগু আবার বলছেন যে জাতীয় আয় হলো বিদেশ হতে প্রাপ্ত আয় সহ সমাজের বাস্তব আয়ের সে অংশ যা অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়। তাহলে আমরা কিন্তু বিভিন্ন অর্থনীতিবিদের সংজ্ঞা থেকে আমরা কিন্তু মোটামুটিভাবে 2-3টা বৈশিষ্ট্য কিন্তু স্পষ্টই বুঝতে পারছি যে ফার্স্টলি এটিকে নির্দিষ্ট সময়ে গণনা করতে হবে জাতীয় আয়, হ্যাঁ, মানে বাৎসরিক হতে হবে বা হতে পারে। তারপরে যেটি আছে যে উৎপাদিত পণ্য ও সেবা অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডের ফল হতে হবে। এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে টার্মগুলো আছে বা কন্ডিশনগুলো আছে সেগুলো থাকতে হবে, এটি অবশ্যই ইকোনমিক্যাল কাজকর্ম হতে হবে। তারপরে যেটি আছে সেটি পণ্য এবং সেবা যেটিকে আমি বলি না কেন, এটির আর্থিক মূল্য এবং বাজার দাম থাকতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা বা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এ ব্যাপারে আমাকে একটু অবশ্যই গাইড করবে, যেহেতু লাইভ ক্লাসে আছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ছাত্রছাত্রীরা, তাহলে আমরা বলতেই পারি যে কোনো নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশের সব নাগরিক, কারণ দেখো অধ্যাপক পিগু কিন্তু বলছে যে বিদেশ থেকে প্রাপ্ত আয় সহ, তাহলে আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে কোনো দেশের সব নাগরিক উৎপাদনের
সব উপকরণ ব্যবহার করে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত থেকে যে পরিমাণ দ্রব্য ও সেবা কর্ম উৎপাদন করে তার বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। তাহলে এটি আমি আরও ডিটেলস আরও বারবার বলতে পারি, কিন্তু আসলে আমাদের তো টাইম লিমিটেড, কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার প্রিয় শিক্ষার্থীরা। আমরা এখন তাহলে নেক্সট ইয়েতে যাই, যে এই যে জাতীয় আয় আমরা বললাম, তাই না, যে এক বছরে একটি দেশে যে পরিমাণ বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী সেবা কার্যের প্রবাহ হলো, সেটি কি পরিমাণ হলো তা আমরা কিভাবে বুঝবো? তো কারণ তার আর্থিক মূল্যটি তো আমাদের পরিমাপ করতে হবে, তাই না? তাহলে নিশ্চয়ই একটি পদ্ধতি আছে। সেক্ষেত্রে আমরা 3টি পদ্ধতিতে, অর্থাৎ 3 ধরনের মেথড দিয়ে জাতীয় আয় পরিমাপ করতে পারি। একটি হলো উৎপাদন পদ্ধতি, আরেকটা হচ্ছে আয় পদ্ধতি, এবং তৃতীয়টি হচ্ছে ব্যয় পদ্ধতি। তো আমি আজকের এই ক্লাসে ইনশাল্লাহ এই 3টি পদ্ধতির বা মেথডের যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করেই জাতীয় আয় বের করা যেতে পারে। আমি 3টি পদ্ধতি তোমাদেরকে ডিটেলস পড়াবো, কিন্তু তার আগে আমাদেরকে কিছু জাতীয় আয়ের সাথে সংশ্লিষ্ট মৌলিক কিছু সিস্টেম বিষয়গুলোকে জানতে হবে। আদারওয়াইজ আমরা যখন নাকি এই পদ্ধতিগুলো পড়বো তখন বুঝতে পারবো না। কাজে আমরা চলো প্রথমে এই জাতীয় আয়ের সাথে সংশ্লিষ্ট যে কিছুগুলো মৌলিক নীতি আছে সেগুলো একটু দেখে নিই, তারপরে আমরা ডিটেলসে এই পদ্ধতিগুলো পড়বো ইনশাল্লাহ। তো প্রথমে যেটি আসে সেটি হচ্ছে জিএনপি, বা মোট জাতীয় উৎপাদন। এটি আমরা খুব বলি কিন্তু না, জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিতে হয় গ্রস, মোট ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, আর পিতে হচ্ছে প্রোডাক্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রায় বলি জিএনপি, জিডিপি। তো তোমাদের মনে প্রশ্ন জাগে না, আচ্ছা জিএনপি কি, জিডিপি কি, পার্থক্যটা কি, না এরকম আসতে পারে। কিন্তু আজকে আমরা এই ব্যাপারটা একেবারে ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। জিএনপিটা হচ্ছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে জিএনপি জিনিসটা কি। জিএনপি হচ্ছে সাধারণত কোনো একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক দেশের অভ্যন্তরে ও বাইরে উৎপাদিত বিভিন্ন দ্রব্য ও সেবা কর্মের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলে। তাহলে এখানে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে একটি দেশের ভেতরে তো কিছু প্রোডাক্ট বলো, সেবা বলো উৎপন্ন হলো, সেটার আর্থিক মূল্য তো বের করলে আমরা জাতীয় আয় পেতে পারি। কিন্তু দেশের বাইরেও কিন্তু আমাদের অনেক প্রবাসী নাগরিক আছে, কিংবা যে কোনো দেশের নাগরিক কিন্তু বিদেশে তাদের কোনো না কোনো ইনভেস্টমেন্ট করতে পারে, তো সেখান থেকেও কিন্তু তার আয় হয়, তাই না, সেই নাগরিকের আয় হয়। তাহলে জিএনপি হচ্ছে কোনো দেশের নাগরিক, তারা দেশের ভেতরেই হোক আর দেশের বাইরেই হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে যাই উৎপাদন করবে, যে দ্রব্য বা সেবা কর্মই প্রাপ্ত হবে, উৎপাদন করবে, এবং সেটির যে আর্থিক মূল্যটি আসবে, সেই সব কিছু সমষ্টি হচ্ছে জাতীয় তাকে মোট জাতীয় উৎপাদন বলা হবে। এটি 1 বছরের একটি হিসাব, সেটিকে বলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে এক্ষেত্রে আমাদের মূল ব্যাপার অবশ্যই 1 বছরের আর্থিক কর্মকাণ্ড হতে হবে, এবং সেটা কাদের মাধ্যমে হতে হবে? শুধুমাত্র দেশের নাগরিকগণ, তারা দেশের ভেতরে থেকে উৎপাদন করতে পারেন, তারা দেশের বাইরে থেকেও উৎপাদন করতে পারেন। মোট কথা, নাগরিকদের দেশের ভেতরে এবং বাইরের যাবতীয় আয়ের দ্রব্য এবং সেবা কর্মের আর্থিক সমষ্টির আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলা হয়। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে মোট জাতীয় উৎপাদনকে আর্থিক বা বাজার মূল্য হিসাব করলে মোট জাতীয় আয় পাওয়া যাবে। তারপরে যেটি আছে যে বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের দ্বারা অর্জিত আয় জিএনপিতে অন্তর্ভুক্ত হয়, এবং এখানে দেশের অভ্যন্তরে যে বিদেশি বিনিয়োগ আছে, বিদেশিরাও তো অনেক সময় দেশে বিনিয়োগ করে, তো সেই বিদেশিদের বিনিয়োগের ফলে তাদের যে আয়টা হচ্ছে, এই আয়টুকু কিন্তু বাদ হয়ে যাবে। এই আয়টা জিএনপিতে অ্যাড হবে না। জাতীয় আয়ের যে মোট আয়গুলো আছে সেখান থেকে এই জিএনপির থেকে তোমার দেশে অবস্থানরত বিদেশিদের আয়টা বাদ করে দিতে হবে। এখানে তাহলে আমরা একটু সমীকরণ বা গাণিতিকভাবে দেখি, যে তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এখানে তোমাদের আছে কি বলে, জিএনপি ইকুয়াল টু সি প্লাস 1 প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তাহলে এই বিষয়গুলো কি না জটিল লাগছে? জটিল না, আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, জিএনপি মানে তো মোট জাতীয় উৎপাদন, সি হচ্ছে ভোগ ব্যয়, যে একটি দেশে জনগণ কি করে, ভোগ করার জন্য ব্যয় করে না, আমরা যাই কিছু কিনি আমাদের ভোগের জন্য, সেটির জন্য তো আমরা ব্যয় করি, তো সেই ব্যয়টা কি করে কাউন্ট করা হয়, যে এটি দেশে ব্যয় হয়ে গেল, তার মানে দেশে একটা আয় হলো, কেউ না কেউ তো আয় করেছে, তাই না?
তারপরে বিনিয়োগ করি কি, বিনিয়োগ করি না আমাদের যে মনে করো আমাদের ব্যবসা করার জন্য হোক, লাভের জন্য হোক, আমরা আমাদের সঞ্চিত যে অর্থ থাকে বা যারা ব্যবসা বাণিজ্য করেন তারা কি করেন, ইনভেস্ট করেন, বিনিয়োগ করেন। তো সেটা তো টাকাটা বের হয়ে গেল, সেই বিনিয়োগটা আমার কাছ থেকে বের হয়েছে বা যার কাছ থেকে বের হয়েছে, কিন্তু দেশেই তো রয়েছে, দেশে এটা বিনিয়োগ করে সেটা এই টাকাটা বের হয়েছে, তাই না? তো বিনিয়োগের জন্য একটা টাকা খরচ করা হয়, সেটিকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট। তারপরে সরকার যখন রাষ্ট্র পরিচালনা করে সেখান থেকে সরকারেরও কিছু মানে টাকা খরচ হয়, সরকারি ব্যয়, তো এটাকে বলা হয়েছে জি। আর হচ্ছে যেটা আছে যে এক্স মাইনাস এম হচ্ছে যে তোমার যত এক্সতে হচ্ছে এক্সপোর্ট, বিদেশে দেশি বিনিয়োগ থেকে যেটা আয় আমরা এক্ষেত্রে বলবো, আর এমটা হচ্ছে ইম্পোর্ট, দেশে বিদেশি বিনিয়োগ থেকে যে সৃষ্ট আয়, যে আমরা যদি কোনো জিনিস ইম্পোর্ট করে আনি তাহলে সেখানে বিনিয়োগটা কার, বিদেশিদের, তাই না? এবং সেখানে লাভটা কার হবে, কারা পাবে, বিদেশিরা পাবে, তাদের আয় হবে। আর এক্সপোর্ট যদি করি তাহলে বিনিয়োগটা কার, আমার দেশের, এবং তার লাভটা কে পাবে, আমরা পাবো। তাহলে যদি কোনো দেশে এক্সপোর্ট ইম্পোর্টের যে বেশি হয় তাহলে কি হবে, যদি এক্সপোর্টে যে পরিমাণ আয়টা হচ্ছে সেটার থেকে যদি ইম্পোর্টের মাধ্যমে বিদেশিরা বিনিয়োগ করে যে পরিমাণ আয়টা পেল সেটা যদি মাইনাস করে দিই তাহলে কি হবে, একটা ধনাত্মক পরিস্থিতি তৈরি হবে না, যে দেশে এক্সপোর্টের পরিমাণ বেশি, কাজেই আমার এখানে প্লাস হয়ে যাবে টাকাটা, তাই না? এই যে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে সি প্লাস ডি প্লাস আই প্লাস জি, তখন এক্স মাইনাস এম এ যদি এক্স বেশি থাকে তাহলে এখানে একটা পজিটিভ রেজাল্ট আসবে, হ্যাঁ, তখন এইটা অ্যাড হবে। আর যদি নাকি তোমার ইম্পোর্ট কোনো দেশে বেশি হয়, বিদেশি বিনিয়োগটাই বেশি হয়ে গেছে, তখন কি হবে, এম এর মানে মাইনাস আসবে, একটা এম পরিমাণ বেশি থাকবে, ওটা মাইনাস হয়ে গেলে কিন্তু জিডিপি মানে দেশের পরিমাণটা কমে যাবে। তো মোট কথা জিএনপি যদি আমরা হিসাব করতে চাই সেখান থেকে আমাদের বিদেশিদের যে ইনভেস্টমেন্ট সেটা বাদ দিয়ে দিতে হবে, বিদেশের যা আয় আছে, বিদেশি নাগরিক যা আয় করলো সেটা বাদ দিয়ে দিতে হবে, কারণ ইম্পোর্টে সব বিদেশি নাগরিকদের আয় থাকছে, তাহলে আর এক্সপোর্টে আমাদের দেশের নাগরিকদের আয় থাকছে, বিদেশি বিনিয়োগ হোক আর যেখানেই হোক। তো তাহলে আমরা জানি যে জিএনপি হচ্ছে নাগরিক, দেশের সব নাগরিকদের যেই ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্ত যেই আয়, হ্যাঁ, সেটা দেশের ভেতরে হোক বা বাইরে হোক। তাহলে আমরা এখানে জিএনপি ইকুয়াল টু বলতে পারি সি প্লাস ওয়ান প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এটা আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্ম করতে যাবো তখন আমাদের লাগবে। তাহলে আমরা কি জিএনপি বুঝতে পেরেছি? জিএনপিটা কি? হ্যাঁ আমার প্রিয় ছাত্রছাত্রীরা, জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এবং এটি অবশ্যই তোমার মোট দেশের নাগরিক কর্তৃক উৎপাদিত, এবং এটি আরেকভাবেও দেখানো যায়, হ্যাঁ, যে জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এক্স মাইনাস এম এর বিষয়টি কিন্তু আমি আগেই তোমাদের বুঝিয়ে বলেছি, যে এক্স হচ্ছে বিদেশি বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়, এম হচ্ছে দেশে বিদেশি বিনিয়োগ থেকে সৃষ্ট আয়, আর জিডিপি হচ্ছে মোট দেশীয় অভ্যন্তরীণ উৎপাদন। এখন এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, তাই না? এই জিডিপিটা কি, তাহলে এভাবে জিএনপিকে এভাবেও লেখা যায়, হ্যাঁ, কিন্তু এখন আমরা এটা বুঝলেই আমরা ক্লিয়ার হয়ে যাবো যে জিডিপি কি। চলো আমরা জিডিপিটা কি আগে বুঝি। হ্যাঁ, তাহলে জিডিপি হচ্ছে মোট দেশজ উৎপাদন, তার মানে হচ্ছে দেশের ভেতরে আমাদের যে উৎপাদন হয়েছে সেই জিনিসগুলোই হচ্ছে কি মোট দেশজ উৎপাদন, দেশের অভ্যন্তরে হতে হবে সেটি। দেশজ জিডিপির পুরোটা হলে কি হয়, ডিএব্রিভেট ফর্মটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিতে গ্রস, ডিতে ডোমেস্টিক এবং পিতে প্রোডাক্ট। তারপরে তাহলে কি আসছে দেখো, যে এটার সংজ্ঞা যদি আমরা বলতে যাই তাহলে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, কোনো দেশের অভ্যন্তরে উৎপাদনের উপাদান সমূহকে কাজে লাগিয়ে যে পরিমাণ চূড়ান্ত বস্তুগত ও অবস্তুগত দ্রব্যাদি উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে। তাহলে এখানে একটা জিনিস একেবারেই ক্লিয়ার, যে এখানে দেশের সীমারেখার ভেতরে হতে হবে, দেশের সীমানার অভ্যন্তরে যা কিছু উৎপাদন হবে সেটি দেশের জনগণও করতে পারে, বিদেশি ইনভেস্টমেন্টের মাধ্যমেও হতে পারে, কারণ আমাদের দেশে বা যে কোনো দেশে মানুষ বিদেশিরা ইনভেস্ট করে না, সেখান থেকে কিছু আয় হচ্ছে না। তো মোট কথা একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ আয় হবে, উৎপাদন হবে, হ্যাঁ, দ্রব্য বস্তুগত অবস্তুগত যাই, একটা 1 বছরে, নির্দিষ্ট 1 বছরে তার আর্থিক মূল্যের সমষ্টি কিন্তু তার উৎপাদন, মোট উৎপাদনটি হচ্ছে দেশজ উৎপাদন বা জিডিপি বলবে। হ্যাঁ, যেমন মনে করো আমাদের দেশে এখন এই সীমারেখার মধ্যে আমাদের দেশের নাগরিকদের ইনভেস্টমেন্টে যা কিছু হবে আয়, এবং বিদেশি নাগরিকদের ইনভেস্টমেন্টে ওদের যে আয় হচ্ছে, সেটা সব কিছু মিলিয়েই হচ্ছে জিডিপি আমাদের। কিন্তু এখন মনে করো আমাদের দেশের প্রবাসীরা বাইরে থেকে যে রেমিটেন্স পাঠাচ্ছে বা বিদেশের থেকে ইনভেস্ট করে তারা যে অর্থটা আমাদের দেশে পাঠাতে পারবে, সেটি কিন্তু জিডিপি হবে না, কারণ এটি আমার সীমারেখার, দেশের সীমারেখার বাইরে উৎপাদিত হয়েছে, এটি জিএনপি হবে, ঠিক আছে?
আবার আমার দেশের যে বিদেশি ইনভেস্টমেন্টে যে আয়টি হয়েছে সেটি কিন্তু আমার দেশের সীমারেখার ভেতরে যেহেতু হয়েছে, যদিও সেটি বিদেশি ইনভেস্টমেন্ট, বিদেশি কর্তৃক ইনভেস্টেড মানি, কিন্তু তারপরেও সেটি আমার সেখান থেকে উৎপাদিত দ্রব্য এবং বস্তুগত দ্রব্যাদি কিন্তু সেবা সব কিছুই কিন্তু আমার দেশের জিডিপি হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে জিডিপি হচ্ছে আমাদের যে কোনো দেশের সীমারেখার অভ্যন্তরে অবস্থানরত যে দেশি বিদেশি যারাই আছে তাদের দ্বারা উৎপাদিত দ্রব্য সামগ্রীকে বোঝায়। হ্যাঁ, তারপরে দেশের বাইরে অবস্থানরত দেশের জনগণ দ্বারা উৎপাদিত দ্রব্য সামগ্রীকে হিসাবে ধরা হয় না। এবং তারপরে তাহলে আমরা যেটাই বুঝলাম, যেটা আমি এতক্ষণ বললাম, যে দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি ও বিদেশি নাগরিকগণ যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট দেশীয় উৎপাদন বা জিডিপি বলে। আমি আশা করছি যে আমার প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। তো তাহলে এখন এই যে তখন আমি তোমাদেরকে বললাম না যে জিডিপি জিনিসটা কি, এটা আমরা একটু আসো দেখি। এই যে এখানে এখন দেখো তাহলে জিডিপিটা কি, যে একটা দেশের ভেতরে ওই যে মোট জিডিপির মোট অভ্যন্তরীণ উৎপাদন বা দেশজ উৎপাদন, যেখানে সিটা হচ্ছে ভোগ। এখানে এই দেশের ভেতরে বসে আমার দেশি মানে আমার দেশের নাগরিক এবং বিদেশিরা যা ভোগের জন্য ব্যয় করেছে সব তো আমার দেশের ভেতরেই হচ্ছে, কেউ না কেউ এটা প্রাপ্ত হয়ে যাচ্ছে অর্থটা, তাই না? তাহলে ভোগের জন্য যে ব্যয় করছে সে বা যে অর্থটা বেরিয়ে যাচ্ছে সেই অর্থটা আমার দেশের ভেতরেই আছে। কাজেই এটি হচ্ছে ভোগের জন্য সি, কনজাম্পশন। আয় হচ্ছে বিনিয়োগ, সেটা আমার দেশের জনগণ করুক বা বিদেশি জনগণের থেকেই নাগরিক থেকেই বিনিয়োগ হোক না কেন, এই ইনভেস্টমেন্টটা কাউন্ট হবে, প্লাস সরকারের যে ব্যয় জি কাউন্ট হবে, এভাবেই জিডিপি। ঠিক আছে, তাহলে জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, মানে কনজাম্পশন, ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট যে ইয়েটা আছে, ব্যয়টা আছে সেটি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যেটা জি। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা যে তখন বললাম যে জিএনপি কিন্তু এভাবেও লেখা যায়। হ্যাঁ, কারণ আমরা যেহেতু বুঝলাম জিএনপি মানে জিডিপি প্লাস এক্স মাইনাস এম, তাহলে জিডিপি যদি হয় সি প্লাস আই প্লাস ডি এক্স মাইনাস এম, তাহলে জিএনপি কেন, জিএনপি এই যে এটা আমরা বসিয়ে দেবো এখানে, এভাবেও হয়। তো বইয়ে তো তোমরা যেহেতু তোমরা ইকোনমিক্সের সরাসরি স্টুডেন্ট না, তোমরা পলিটিক্যাল সায়েন্স পড়ছো, হয়তো ইকোনমিক্স বইটা বের করার পরে যখন কোনো বইয়ে হয়তো কোনো স্টুডেন্ট দেখবে এভাবে লেখা আছে, কোনো বই হয়তো দেখবে এভাবে লেখা আছে, ইয়াল্লা ম্যাম ম্যাম এভাবে বলেছেন কেন, এভাবে বলেছেন কেন। আসলে কিন্তু ঘুরে ফিরে বিষয়টা একই, ম্যাথমেটিক্যাল টার্ম এবং এই ফর্মগুলোর ব্যাপার জানতে হবে। ক্লিয়ার কনসেপশন থাকলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, এটা আমরা ম্যাথ করতে যেয়ে ইনশাল্লাহ পড়বো। তো আশা করছি আমার শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো জিডিপি মানে হচ্ছে যে কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস জি, আর জিএনপি হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এভাবেও লেখা যেতে পারে, বা জিডিপির মানটা যদি জেনে থাকো তাহলে জিডিপির মান বসিয়ে এভাবেও বের করা যেতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এক কথায় বলে ফেলি যে জিডিপি এবং জিএনপির মধ্যে আমরা ডিফারেন্সটা কি পেয়েছি। জিডিপি এবং জিএনপির মধ্যে মানে মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশজ উৎপাদনের মধ্যে যে পার্থক্যটি আমরা পেলাম সেটি হচ্ছে, এটি কিন্তু আসে পার্থক্য বলো জিডিপি এবং জিএনপির মধ্যে, তাহলে আমরা কি বলতে পারি যে কোনো নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে মানে নাগরিকেরা উৎপাদনের উপাদানগুলোকে কাজে লাগিয়ে কোনো দেশে মোট যে পরিমাণ বস্তুগত এবং অবস্তুগত দ্রব্যাদি উৎপাদন করে তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে, সেটি দেশের ভেতরে বা বাইরে যেখানেই হোক। আর অন্যদিকে একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে কোনো দেশের অভ্যন্তরে উৎপাদনের উপাদানগুলোকে কাজে লাগিয়ে যে পরিমাণ চূড়ান্ত বস্তুগত ও অবস্তুগত দ্রব্যাদি উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে মোট জাতীয় দেশজ উৎপাদন বলে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পেলাম যে মোট জাতীয় উৎপাদন হিসাব করার সময় দেশীয় প্রবাসী নাগরিকদের আয় কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে, কিন্তু মোট দেশীয় উৎপাদন বা জিডিপি হিসাব করার সময় দেশীয় প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত হবে না। আবার মোট জাতীয় উৎপাদন হিসাব করার সময় নিজ দেশে যে অবস্থানরত বিদেশিদের আয় উৎপাদন কিন্তু কাউন্ট করা হবে না জিএনপিতে, কিন্তু যখন নাকি জিডিপিতে আবার তাদের বিদেশিদের আয়টা জিডিপিতে অন্তর্ভুক্ত আয় করা হবে। তাহলে আমরা যেটা বলি যে মনে করো যে প্রবাসীরা যে বাইরে আয় করছে, বিদেশে আয় করছে, সেটা যখন সেই টাকাটা কিভাবে কোথায় কাউন্ট হবে, দেখো সেই টাকাটা ধরো মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের কোনো প্রবাসী আছেন, তার ওখানে তিনি আয় করছেন, ওখান থেকে তিনি রেমিটেন্স আমাদের বাংলাদেশে পাঠান, তাহলে তাদের যে ইনকামটা আছে, হ্যাঁ, যখন বাংলাদেশে পাঠাবেন সেই ইনকামটা মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপিতে থাকবে, যেহেতু তার দেশের অভ্যন্তরে সীমারেখার অভ্যন্তরে এটা ইনকাম হয়েছে, সেটা তাদের জিডিপিতে কাউন্ট হবে।
আর আমাদের দেশে কাউন্ট হবে কিভাবে বলো তো? আমাদের দেশে জিএনপিতে কাউন্ট হবে, যেহেতু এটা আমার দেশের বাইরের সীমারেখায় উৎপাদন হয়েছে, কিন্তু আমার দেশের নাগরিক উৎপাদন করেছে, আমার দেশের নাগরিকের আয় হয়েছে, এটি আমার দেশের জিএনপিতে কাউন্ট হবে, ওদের দেশের জিডিপিতে কাউন্ট হবে। আবার আমাদের দেশের যে সমস্ত বিদেশিরা বিনিয়োগ করে আয় করছেন, উৎপাদন করছেন, সেটি আমাদের দেশের জিডিপিতে কাউন্ট হবে, কারণ আমার দেশের সীমারেখার ভেতরে এটা উৎপাদিত হয়েছে। কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক যদি আমার দেশে কোনো উৎপাদন করে, সেটি বাংলাদেশের জিডিপিতে কাউন্ট হবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জিএনপিতে কাউন্ট হবে, তাদের জিডিপিতে কাউন্ট হবে না, কারণ এই ইনকামটা তাদের টেরিটরিতে হয়নি, হয়েছে বাংলাদেশের টেরিটরিতে। কাজেই আমাদের জিডিপিতে কাউন্ট হবে আর ওদের জিএনপিতে কাউন্ট হবে। আমি কি বোঝাতে পেরেছি? একটু বইটাই পড়লে আরো ভালো করে বুঝবে, ঠিক আছে? তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জিডিপি কাকে বলে, জিএনপি কাকে বলে বুঝলাম, এবং জিএনপি ও জিডিপির ডিফারেন্সটাও আমরা বুঝলাম। মানে আমি বোঝানোর চেষ্টা করলাম, তোমরা কতটুকু বুঝেছো এটা আল্লাহ ভালো জানেন, এবং তোমাদের পরীক্ষার খাতাতে বোঝা যাবে। এবং শুধু আমি পড়ালেই হবে না, হ্যাঁ, তোমাদের নিজেদেরও পড়তে হবে, বই পড়তে হবে। তো তারপরে যেটা আছে যে আমরা যে নিট জাতীয় উৎপাদন কাকে বলে, হ্যাঁ, নিট জাতীয় উৎপাদনটা আমরা এখন একটু পড়বো। নিট জাতীয় উৎপাদন জিনিসটা কি, সেটি এনএনপি যেটাকে বলে, যে মোট জাতীয় উৎপাদন থেকে যে জিএনপি যেটা আছে, হ্যাঁ, যে দেশের বাইরে এবং ভেতরে দেশের নাগরিকেরা যে উৎপাদনটা করে, সেখান থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দেওয়ার পরে যে অংশটুকু অবশিষ্ট থাকে তাকে নিট জাতীয় উৎপাদন বলে। এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু জানি কি, যে কোনো জিনিস যদি উৎপাদন করতে চাই, বছরের পর বছর কোনো মেশিনারিজ ব্যবহার হচ্ছে, সেই মেশিনটা পুরনো হয়ে যায় না, সেটাকে ঠিকঠাক করতে হয়। আবার অনেক সময় দেখা যায় সেই মেশিনটাকে হয়তো ফেলেও দিতে হতে পারে, যে ঠিক আছে নতুন আরেকটা মেশিন কিনবো, এই বা কোনো একটা রকম অনেক রকমের মূলধনের মধ্যে অনেক ক্ষয়ক্ষতিজনিত ব্যয় থাকে, যেটি আসলে আয়ের মানে ইনভেস্ট করলে সেটা আয় হিসাবে আসে না। তো যে পরিমাণ লাভ হচ্ছে বা যে পরিমাণ আয় হচ্ছে, সেখান থেকে কি করতে হয় আমাদের, ওটাকে তো আমরা লাভ হিসেবে ধরতে পারি না, তাই না? ইনভেস্টমেন্ট থেকে ওই ক্ষয়ক্ষতির জন্য যে ব্যয়টা করা হলো সেটা আমরা বাদ দিয়ে দিই। তাহলে যেটা হলো সেটা হচ্ছে একদম অ্যাবসলিউটলি আমাদের যে আয়টা হলো মোট জাতীয় উৎপাদন থেকে কিছু যে মূলধনের জন্য যে ক্ষয়ক্ষতিজনিত যে ব্যয়টা আমরা করি, সেটাকে বাদ দেওয়ার পর যেটা হয় সেটি আমাদের অ্যাবসলিউটলি আয়, তাই না? একেবারে নেট আয়। সেটি কি বলা হয়? নিট জাতীয় উৎপাদন বা এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। এগুলোর টার্মগুলো বুঝতে হবে, এগুলো মনে রাখবে। তাহলে জিএনপি জিডিপি বুঝেছি। এখন জিএনপি থেকে যখন আমরা মূলধনে ক্ষয়ক্ষতিজনিত যে বিষয়গুলো আছে এগুলো বাদ দিয়ে দিব, মানে ডেপ্রিসিয়েশন কস্ট, এটিকে বলা হয় মূলধনের ক্ষয়ক্ষতিজনিত যে ব্যয় বা ডেপ্রিসিয়েশন কস্ট। সেটা যখন আমরা জিএনপি থেকে, মানে নাগরিকেরা দেশে এবং দেশের বাইরে যে উৎপাদনটা করেছে সেটার থেকে মোট মূলধনে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা ডেপ্রিসিয়েশন কস্ট যখন মাইনাস করে দিব, তখন আমাদের আসবে একেবারে নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো এটা আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে এনএনপি ইকুয়াল টু জিএনপি মাইনাস ডিসি, মানে জিএনপি তো আমরা জানি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ওইটা যা পাবো আমরা সেটা থেকে ডেপ্রিসিয়েশন কস্টটা বাদ দিয়ে দিব। এখন বিষয়টা হচ্ছে যে আমি তো এভাবে দেখালাম না, তারপরে তো আমার ছেলেমেয়েরা দেখলো যে এখানে এনএনপি হচ্ছে মোট জাতীয় নিট জাতীয় উৎপাদন, জিএনপিটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন, এবং ডিসিটা কি? ডিসি হচ্ছে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয়জনিত ব্যয়। এগুলো আমাদের ভাই জিজ্ঞেস করা হয়, তখন কিন্তু যেন আমার ছেলেমেয়েরা বলতে পারে, হ্যাঁ, যে যদি জিজ্ঞেস করলো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এসে যে বলো ডিসি ডিপ্রিসিয়েশন কস্টটা কি, তখন কি বলবে? বা এনএনপি কি, নেট ন্যাশনাল প্রফিট প্রোডাক্টটা কি, বা জিএনপি কি, বলতে পারবে না। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আছে যে অনেক সময় এই ডিসি না লিখে দেখায় সিসিএ, হ্যাঁ, জিএনপি মানে সিসিএ, তখন তো আমার ছেলেপেলেরা একেবারে বিপদে পড়ে যাবে। আল্লাহ, ম্যাডাম তো ডিসি বলেছেন, সিসিএ জিনিসটা কি? হ্যাঁ, সিসিএ জিনিসটাও কিন্তু একই জিনিস। এই মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয়জনিত ব্যয়, এটিকে আবার সিসিএ হিসেবে যদি বলা হয় তাহলে বলা হয় ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স, এইভাবেও বলা যায় কথাটাকে। এই ডিসি ডেপ্রিসিয়েশন কস্টও বলা যায় বা ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স, এই ভাষাটাও ব্যবহার করা যায়। কাজে এনএনপি ইকুয়াল টু জিএনপি মাইনাস ডিসিও লিখতে পারো, এনএনপি ইকুয়াল টু জিএনপি মাইনাস সিসিও লিখতে পারো, বইয়ে যেভাবেই পাবে একই কথা। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। এই বিষয় ডিসি বা সিসিএ দুটোর বিষয় হচ্ছে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয়জনিত ব্যয়। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, তারপরে যেটি আসছে সেটি হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। সেটি কি জিনিস? এটি একটু দেখি আমরা, যে এটি হচ্ছে এনডিপি
না বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট, যেটাকে আমরা পাবো কিভাবে, যে জিডিপি যে আমরা পেয়েছি না, যে আমাদের দেশের অভ্যন্তরে বা যে কোনো দেশের অভ্যন্তরে এক বছরে দেশি এবং বিদেশি বিনিয়োগের মাধ্যমে যে পরিমাণ উৎপাদিত দ্রব্য সামগ্রী, বস্তুগত অবস্তুগত দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হয়, তাদের মোট সমষ্টিটাকেই তো জিডিপি বলে, তাই না? তো এই জিডিপি যখন আমরা উৎপাদন করলাম, সেখানে আমাদের কিছু মূলধনের ক্ষয়ক্ষতি থাকে না, ডেপ্রিসিয়েশন কস্ট থাকবে তো। হ্যাঁ, জিএনপিতেও যেমন উৎপাদন করতে গেলে এগুলো থাকবে। তো জিএনপি থেকে আমরা যখন ডেপ্রিসিয়েশন কস্ট বের করে দিলাম, মাইনাস করে দিলাম, তখন চলে আসলো কি এনএনপি। এখন আমরা যদি জিডিপি থেকে এই ডেপ্রিসিয়েশন কস্ট বা সিসিএ ক্যাপিটাল কনজাম্পশন কস্টটা বের করে দিই, তাহলে আমরা জিডিপি থেকে আমরা এনডিপিটা একেবারে নেট ডোমেস্টিক প্রোডাক্টটা বের করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তাহলে এখানে এনডিপি ইকুয়াল টু নেট দেশীয় উৎপাদন, জিডিপি ইকুয়াল টু মোট দেশীয় উৎপাদন, এবং ডি হচ্ছে মূলধনের দ্রব্যের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। এখানে সিসিও লিখতে পারো, ডিসিও লিখতে পারো, ডি লিখতে পারো, এনিথিং ইউ ক্যান রাইট, বাট ঘুরে ফিরে বিষয়টা এটাই হবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, যে আমরা জাতীয় আয়ের করতে গিয়ে আমরা জিএনপি জানলাম, জিডিপি জানলাম, এনএনপি জানলাম, এনডিপি জানলাম, তাই না? তাহলে জিএনপি থেকে আমরা যখন ডেপ্রিসিয়েশন কস্টটা বের করে দিব, তখন এটা হয়ে যাবে কি এনএনপি। আর জিডিপি থেকে যখন ডেপ্রিসিয়েশন কস্ট বা সিসিএ কনজাম্পশন কস্ট, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্সটা বের করে দিব, তখনই সেটা হয়ে যাবে এনডিপি। এখন আমরা আসলে ব্যক্তিগত আয় সম্পর্কে একটু জানি। ব্যক্তিগত আয়টা কি? ব্যক্তিগত আয় হচ্ছে পার্সোনাল ইনকাম। পার্সোনাল ইনকামটা সাধারণত একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে কোনো ব্যক্তি বা পরিবারবর্গ যে পরিমাণ আয় বা উপার্জন করে তাকে ব্যক্তিগত আয় বলে। এটিকে যদি আমরা গাণিতিকভাবে লিখতে যাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আচ্ছা, ওটাকে আমরা লিখতে পারি যে মানে পার্সোনাল ইনকামটাকে যা ভোগ করে বিনিয়োগ করে সেটি, তো এটাই হচ্ছে পার্সোনাল ইনকাম। তো এখন তারপর আছে ডিসপোজেবল ইনকাম। হ্যাঁ, বা এটাকে কি বলে, ধরো ব্যবহারযোগ্য আয়। তো আমাদের একজন ব্যক্তিগত আয় যে আয়টা করে, হ্যাঁ, তো সেই আয়টা কি সব কিছুকে ব্যয় করতে পারে, তার নিজের জন্য খরচ করতে পারে না, কিন্তু তাকে কিন্তু বাইরের অন্যান্য কিছু জিনিসও খরচ করতে হয়। সেটি কি? যে তাকে কর দিতে হয়, ট্যাক্স দিতে হয়, আরও অনেক কিছু আছে যেটি তাকে ম্যান্ডেটরি, তার ইনকামের উপর তাকে এটি সে ভোগ করতে পারে না, এটি তাকে ছেড়ে দিতে হয়। তো তাহলে এই কর প্রদানের পর কোনো ব্যক্তির সঞ্চিত আয়ের যে অংশ অবশিষ্ট থাকে, তাকে ব্যবহারযোগ্য আয় বা ডিসপোজেবল ইনকাম বলে। তাহলে এই ডিসপোজেবল ইনকামের ফর্মুলাটা কি হবে বলো তো? পার্সোনাল ইনকাম যেটা একজন ব্যক্তির থাকবে, সেখান থেকে পার্সোনাল ইনকাম ট্যাক্স যেটা আছে সেটা বের করে দিতে হবে। তাহলে ডিসপোজেবল ইনকামের ফর্মুলা হচ্ছে পার্সোনাল ইনকাম বা ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত করের যে পরিমাণ দেবে সেটা বের করে দিবে। তাহলে এখানে বাংলায় আমরা লিখেছি, দেখো ব্যবহারযোগ্য আয় হচ্ছে যেটাকে ডিসপোজেবল ইনকাম বলে। এখানে যে পার্সোনাল ইনকাম, একটা ব্যক্তির যে ইনকামটা আছে সেখান থেকে ব্যক্তিগত ব্যক্তি বা পরিবার যে পরিমাণ কর দেবে সেটাকে যদি মাইনাস করে দিই, তাহলে এই টাকাটা সে ব্যয় করতে পারবে, তার ভোগের জন্য ব্যয় করতে পারবে, তার বিনিয়োগের জন্য নেক্সট ব্যয় করতে পারবে, এটি সে ব্যবহার করতে পারে, এই জন্য এটাকে ব্যবহারযোগ্য আয় বলে। আচ্ছা, তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হস্তান্তর পাওনা বা ট্রান্সফার পেমেন্ট। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে এটা একটু আমরা দেখি, যে মনে করো কিছু কিছু কাজ আছে না, যেমন কোনো প্রকার পরিশ্রম বা বিনিয়োগ না করে যে পরিমাণ অর্থ অন্যের হাত থেকে নিজের হাতে আসে, তাই হলো হস্তান্তর পাওনা। মানে একটা মানুষ কোনো রকমের অর্থনৈতিক কর্মকাণ্ড করবে না, পরিশ্রম করবে না বা বিনিয়োগ করবে না, কিচ্ছু না, মজুরি না, কিছুই না, হ্যাঁ, শুধু সে টাকাটা একজনের কাছ থেকে টাকা পেলো, হ্যাঁ, এটাকে বলে হস্তান্তর পাওনা বা ট্রান্সফার পেমেন্ট হয়। তুমি যদি এটার একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, যে মনে করো যে হস্তান্তর পাওনা গ্রহণের জন্য সরকারকে কিন্তু কোনো রকমের কর বা সুবিধা প্রদান করতে হয় না, এবং এটি হচ্ছে উৎপাদনের সাথে কোনো সম্পর্ক নেই বিধায় হস্তান্তর পাওনাকে কখনোই জাতীয় আয়ের অন্তর্ভুক্ত করা হয় না। কিন্তু হস্তান্তর পাওনার একটা এক্সাম্পল আমরা দিতে পারি, সেটি হচ্ছে যে যেমন ধরো বেকার ভাতা, যারা বেকার, কাজ করছে না, কিন্তু তাকে একটা কোনো দেশ থেকে হয়তো ভাতা দেওয়া হয়, যে তার জীবনটা চলবে কিভাবে, অর্থনৈতিক মানে তার তো চলতে হবে, তাহলে গভর্নমেন্ট থেকে হচ্ছে তাকে বেকার ভাতা দেওয়া হচ্ছে। তারপরে বিধবারা যারা আছেন, যারা ডিপেন্ডেন্ট, কাজ করতে পারছেন না, তাদের হয়তো একটা ভাতা দেওয়া হচ্ছে, কিন্তু এটি কিন্তু কোনো কাজের মাধ্যমে পাচ্ছেন না, কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে পাচ্ছেন না, এবং এই জন্য তাকে কোনো ট্যাক্সও দিতে হচ্ছে না। সব মিলিয়ে তারপরে বয়স্ক ভাতা আছে, তারপরে সোশ্যাল সিকিউরিটি ভাতা আছে, হ্যাঁ, বিভিন্ন অনুদান বা সাহায্য, হ্যাঁ, এগুলো হলো হস্তান্তর পাওনা। এক হাত থেকে আরেক হাতে গেল, কিন্তু সেখানে কোনো পরিশ্রম বা বিনিয়োগের কোনো কারবার নেই, এবং এই জন্য এই ক্ষেত্রে কোনো সরকারকে ট্যাক্সও দিতে হয় না। কাজে এই বিষয়ে হস্তান্তর পাওনা বিষয়টি বা ট্রান্সফার পেমেন্ট বিষয়টি কখনোই যা ইনকাম ন্যাশনাল ইনকামে ইনক্লুড করা যাবে না, কারণ এটা তো অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে হয়নি। কাজে এরকম
পাওনাও তো এরকমও তো ট্রানজেকশন হচ্ছে, তাই না? এক হাত থেকে আরেক হাতে টাকা আসছে, তাহলে কি সেটাকে আমরা জাতীয় আয় বলবো? যে মনে করো বাংলাদেশে যে পরিমাণ বিধবা ভাতা বা বয়স্ক ভাতা বা সামাজিক নিরাপত্তার জন্য যে পরিমাণ ভাতা গভর্নমেন্ট খরচ করলো বা যেটা মানুষের হাতে আসতো, সেটাকে কি আমরা জাতীয় আয় বলবো? বলবো না তো। তার কারণ এটা আমার দেশেই ছিল, সেই টাকাটা এক হাত থেকে আরেক হাতে গেল মাত্র, তাই না? কাজে এটিকে হস্তান্তর পাওনা বলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা এটা এরকম ওই যে বললাম যে সোশ্যাল সিকিউরিটি বলো, মেডিকেয়ার, মেডিএড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বেকার ভাতা, এনিথিং, এই জিনিসগুলো হস্তান্তর পাওনার এক্সাম্পল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তো আজকে এই জিনিসগুলো কি পয়েন্টগুলো জানলাম। আসলে আমাদের ক্লাসের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে, ভালো করে বোঝাতে গেলে সময় লাগে, কিন্তু আজকে আমরা তারপরেও জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো পড়বো বলেছি। তো চলো আমরা যতটুকু সময় আছে এর ভেতরেই পড়ার চেষ্টা করি, যেহেতু নেক্সট ক্লাসে আমাদের প্রফেসর জান্নাতুল ফেরদৌস ম্যাডাম ক্লাসে নেবেন, আমাকে ট্রাইক টাইমে কমপ্লিট করতে হবে। তো চলো আমরা জাতীয় পরিমাপ পদ্ধতি, 3টি পদ্ধতির কথা বলেছিলাম, তাই না? যে উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। তো প্রথমেই দেখি উৎপাদন পদ্ধতি বা প্রোডাকশন মেথডে কিভাবে হয়। যে একটি দেশে মনে করো এক বছরে যে পরিমাণ উৎপাদিত পণ্য সামগ্রী এবং সেবা কর্মের আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ পদ্ধতি। মনে করো একটি দেশে ওয়াই, যদি আমরা উৎপাদনকে ধরি, মানে জাতীয় আয়কে ধরি, তাহলে মনে করো একটা খাত আছে, একটা খাত, হ্যাঁ, যেটা কৃষিখাত, এখান থেকে একটা খাত, শিল্প খাত একটা খাত হলো, বা এরকম অনেক ধরনের খাত থাকতে পারে। যে পোশাক শিল্প একটা খাত, তারপরে মৎস্য চিংড়ি সম্পদ একটা খাত, এরকম অনেক ধরনের খাত আছে, হ্যাঁ, অনেক সেবা আছে। এখান থেকে তোমার বিভিন্ন খাতগুলোকে ডিটেক্ট করতে হবে। তো এ একটা খাত, বি একটা খাত, সি একটা খাত, বলে এরকম এন সংখ্যক খাত আছে। তাহলে ওয়াই কি হবে? ওয়াই এ, ওয়াই বি, ওয়াই সি, ওয়াই এন পর্যন্ত যত খাত আছে, সব খাতে যত পরিমাণ উৎপাদন হয়েছে একটা বছরে, সব উৎপাদনগুলি যোগ করার পরে, সব সেবা কর্মের যোগ করার পরে যে আর্থিক মূল্য হবে, সেটিকেই জাতীয় আয় পরিমাপ করা হবে। এক্ষেত্রে উৎপাদনের উপর উৎপাদনের দিক দিয়ে যেতে হবে, যা উৎপাদন হয়েছে মোট সেটাকে সামেশন করলে বের হয়ে আসবে। তবে সেক্ষেত্রে যেটা করতে হবে যে প্রথমে উৎপাদন কি পরিমাণ উৎপাদন হয়েছে সেটিকে স্থির করতে হবে, এবং সেই নির্দিষ্ট সময়ে সেই উৎপাদিত দ্রব্য এবং সেবা কার্যের বাজার দামটা ধরে নিতে হবে। তারপরে সেই উৎপাদিত দ্রব্যের পরিমাণকে বাজার দাম দিয়ে যদি গুণ করা যায়, তাহলে মোট দ্রব্য উৎপাদনের অর্থমূল্য পাওয়া যাবে, এবং সেক্ষেত্রে যে মূল্যটা পাওয়া যাবে মোট জাতীয় যে উৎপাদনটা, সেখান থেকে আমরা ওই যে বললাম মূলধনের ব্যবহারজনিত অ্যালাউন্স বা সিসিএ বা ডেপ্রিসিয়েশন কস্ট, তারপরে যে ইনডাইরেক্ট ট্যাক্স আছে, তারপরে ট্রান্সফার পাওনা, এই সরকারি প্রতিষ্ঠানে চলতি উদ্বৃত্ত, এগুলো সব মাইনাস করে দিব, হ্যাঁ, এগুলো বাদ দিয়ে দিব, কিন্তু সাথে সরকার যে ভর্তুকি দিচ্ছে সেটি আবার অ্যাড করে দিতে হবে। এই পদ্ধতিতে, এটি উৎপাদন পদ্ধতি। তারপরে যেটি আছে সেটি হচ্ছে আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা যেতে পারে। সেটি হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের উৎপাদন কার্যে নিয়োজিত উপকরণ সমূহের অর্জিত আয় সমষ্টিকে বলা হয় আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ। সেটি কি? যেমন মনে করো যে উৎপাদনের জন্য 4টি উপকরণের জায়গা আছে না, যেমন ভূমি থেকে উৎপাদন হয়, শ্রমের মাধ্যমে, মূলধন এবং সংগঠন, এই 4টি সেক্টর আছে। তো ভূমি থেকে আমরা কি পাই? ভূমি থেকে আমরা মজুরি, ভূমি থেকে আমরা খাজনা পাই না, একটা রাষ্ট্র খাজনা পায় না, হ্যাঁ, আচ্ছা। তারপর শ্রমের থেকে কি হয়? শ্রম দিয়ে মজুরি হয়। উৎপাদনের যে বিভিন্ন সেক্টরগুলো আছে, কোন কোন জায়গা থেকে আয় আসে দেখো। ভূমি থেকে খাজনা পায় মানে রেন্ট, শ্রম দিয়ে কি হয়? মজুরি পায় মানে ওয়েজ, মূলধন থেকে মূলধন ইনভেস্ট করে কি পায়? ইন্টারেস্ট পায়, তাই না, মানে আয় মানে সুদ। আর সংগঠনের মাধ্যমে কি পায়? সংগঠন যখন নাকি ব্যবসায় সংগঠন থাকে, সেটার থেকে মুনাফা বা প্রফিট পায়। তাহলে আমরা যদি একটি দেশে এই সব জায়গার থেকে কিন্তু আয় হয়, একটি দেশে আয় করার সুযোগ কোথা থেকে? ভূমির থেকে খাজনা, রেন্ট পাবে, শ্রম দিয়ে মজুরি পাবে, মূলধন দিয়ে সুদ পাবে, এবং সংগঠনের মাধ্যমে মুনাফার হয়ে প্রফিট পাবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে, যখন এই সবগুলোকে, আয়গুলোকে যখন আমরা যোগ করে ফেলবো, আর প্লাস মানে যতগুলো খাজনা পাবো দেশে, হ্যাঁ, যেমন ওয়াই মানে জাতীয় আয়, তো এটার মধ্যে সামেশন মানে হচ্ছে সমষ্টি, হ্যাঁ। তাহলে এই যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সামেশন অফ আর, হ্যাঁ, মোট যত খাজনা পাওয়া যাবে সবগুলোকে যোগ করতে হবে। শ্রমের মাধ্যমে যত মজুরি পাওয়া যাবে, সামেশন অফ ওয়েজেস, হ্যাঁ, তারপরে সামেশন অফ যে ইন্টারেস্ট, সবগুলি ইন্টারেস্ট যোগ করতে হবে, যা যা পাওয়া যাবে। তারপর সব মুনাফা বা প্রফিট, সামেশন অফ প্রফিট, এই সবগুলো যোগ করলে যে আয়টার মূল পাওয়া যাবে, সেটি এই পদ্ধতিতেই জাতীয় আয় পাওয়া যেতে পারে। এটিকে বলা হয়েছে ইনকাম মেথড বা আয় পদ্ধতি। আরেকটি আছে ব্যয় পদ্ধতি। সেটি হচ্ছে যে ধরো একটা ব্যক্তি কি ধরনের ব্যয় করে? ব্যক্তি সাধারণত তার ভোগের জন্য কিছু ব্যয় করে, তার ব্যক্তি বা পরিবার, তার কি ধরনের ব্যয় করে? যাতে ভোগের জন্য, কনজামশনের জন্য কিছু ব্যয় করে, যে তার
জীবন পরিচালনার জন্য ভোগ দরকার, ভোগ করতে গেলে তার কিছু ব্যয় আছে, তাই না? তো একটি ব্যয় আছে। তো এমনি ব্যয় পদ্ধতিতে যখন আমরা যাব তখন এটা সংজ্ঞা হিসেবে বলতে গেলে বলা যায় যে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে একটি দেশের সব নাগরিকের সব ধরনের ব্যয়ের সমষ্টি হচ্ছে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়। তো একটি ব্যক্তি বা পরিবার কিভাবে আয় ব্যয় করতে পারে? ধরো ভোগের জন্য কিছু ব্যয় করে, কনজাম্পশন, এবং তার যদি নাকি সঞ্চিত কিছু অর্থ থাকে তাহলে সেই বিনিয়োগ করে, ইনভেস্ট করে। তাহলে এখানে ওয়াই, জাতীয় আয়টা হচ্ছে YC, মানে ভোগ ব্যয় আর এই বিনিয়োগের জন্য যে ব্যয় করলো, এই দুটো সমষ্টি হবে হচ্ছে একটি ব্যক্তি বা পরিবারের ক্ষেত্রে আয়, ব্যয়। এই ব্যয় থেকেই বোঝা যাবে যে এই পরিমাণ ব্যয় তারা করলেন। কিন্তু যদি নাকি দেশের ক্ষেত্রে হয়, তো দেশ কি শুধু এই ভোগ আর ইনভেস্টমেন্টই ক্ষান্ত হয় না, একটা ট্রাস্টেড কিন্তু আরো কিছু কাজ আছে, ব্যয় আছে, সেটি হচ্ছে সরকারি ব্যয় বা জি। তাহলে যদি নাকি একটা রাষ্ট্রের বা দেশের অ্যাঙ্গেল থেকে দেখা হয়, তাহলে জাতীয় আয় কি C+I+D, মানে ব্যক্তিগত যে মানে ভোগের জন্য দেশে কিছু খরচ হয়, যে জনগণ যে ভোগের জন্য ব্যয় করছে, তারপরে বিনিয়োগের জন্য কিছু ব্যয় করছে, আবার রাষ্ট্র কি করছে, কিছু সরকারি ব্যয়ও হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমরা এই আরেকটা স্টেপ পেলাম। এটা কিন্তু আমি স্টেপ হিসেবে লিখছি, ঠিক আছে? বোর্ড ওয়ার্ক করলে আরো সুবিধা হতো। আচ্ছা, তারপরে যেটা আছে, যদি নাকি এখানে এখন এক্সপোর্ট ইম্পোর্টটাও অ্যাড করে দেওয়া হয়, বিষয়গুলো যদি থাকে, তাহলে কি হচ্ছে যে এখানে যে একটা দেশে যে ভোগের জন্য ব্যয় করা হলো কনজাম্পশন, ইনভেস্টমেন্টের জন্য ব্যয় করা হয়েছে ইনভেস্ট, তারপরে সরকারি ব্যয় আছে জি, তারপরে কি হলো, দেখা যাবে যে একটা দেশে এক্সপোর্টের জন্য কিছু ব্যয় করা হয়েছে, আবার ইম্পোর্টের জন্য কিছু ব্যয় করা হয়েছে। তো এক্সপোর্টের সাথে ইম্পোর্টের এরকম যখন একটা পার্থক্য বা আন্তর্জাতিক বাণিজ্যের যে রপ্তানি, এটা যখন যুক্ত হয়ে যাবে, তখন এই পদ্ধতিতে আমরা ব্যয় পদ্ধতির মাধ্যমে জাতীয় আয় মানে পরিমাপ করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু বলেছি আমাদের ক্লাস আমি অনেকটা সময় বেশি নিয়ে ফেলেছি, তো আশা করছি আমার মানে ছাত্ররা তোমরা দেখেছো ক্লাসটা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে ক্লাসটি আজকে অংশগ্রহণ করার জন্য। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আজকের এই ক্লাসটি দেখে উপকৃত হয়েছো, এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য। আর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকোনমিক্স খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, এটি মনোযোগ দিয়ে পড়তে হবে এবং খুবই মানে প্রয়োজনীয় একটা বিষয়। এটি আমাদের জেনে রাখাটা খুবই প্রয়োজন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।